ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হলেও পড়বে না প্রভাব। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। কোনো ডেভিল যেন পালাতে না পারে, কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। সব দপ্তর একসঙ্গে কাজ করলে কমবে মবের সংস্কৃতি। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। নোয়াখালী সদরের ট্রাক চাপায় 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যু। পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরল আরো 3 জনের প্রাণ। এবং প্রায় 2 বছর পর বান্দরবানে পর্যটকদের জন্য খুলল দেবতাখুম। আসছেন ভ্রমণ প্রেমীরা, ব্যবসা বাণিজ্যে চাঙ্গা ভাব। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐকমত্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের ভোটে উদ্ভূতকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সচেতনতা সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউএনডিপি। শিউলি রায়ের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের উদ্ভূতকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সচেতনতা সহ অবাধ নির্বাচনের জন্য সহায়তা করবেন তারা। এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হলেও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। তবে নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হলেও জাতীয় নির্বাচনে তার প্রভাব পড়বে না বলেও মনে করেন ইসি কমিশনার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, শিউলি রায়ের রিপোর্টটি জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী নাফিয়া ফারজানা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, মবতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। 6টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের 150 জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে।
দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, চাকরিতে পুনর্বহাল দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে এখনো অবস্থান করছেন প্রাথমিকের বাদ পড়া শিক্ষকেরা। সেখান থেকে সেই পরিস্থিতির খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী AH হিমেল। হিমেল, দাবি আদায়ের বিষয়ে শিক্ষকদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, দাবি আদায়ের ব্যাপারে কিন্তু আসলে এখানকার যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা কিন্তু আন্দোলনে এসেছেন। এখানকার যে পরিস্থিতি, আমরা সকাল থেকে সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু সকাল থেকে তারা এখানকার যে শাহবাগে যে জাদুঘর আছে সেই জাদুঘরের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছে। তারপর থেকে কিন্তু তারা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগানে তারা কিন্তু চেষ্টা করছে সরকারের হস্তক্ষেপ কামানোর জন্য, দ্রুত এই দাবি সম্পন্ন করার জন্য। আমরা যেটা দেখেছি, দুপুর 2টার সময় তারা আধা ঘন্টার বিরতি নিয়ে, অর্থাৎ 30 মিনিটের বিরতি নিয়ে কিন্তু তারা আবার তাদের যে স্লোগান, তাদের দাবি মেনে নেওয়ার যে স্লোগান, তারা কিন্তু সেগুলা দিচ্ছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, এখানকার 6 জন প্রতিনিধি, অর্থাৎ এখানকার যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন তাদের পক্ষ থেকে 6 জন প্রতিনিধি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন এবং সেখানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে তারা কিন্তু বৈঠক তাদের চলছে। আমরা এখানকার যে মুখপাত্ররা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলল যে তারা 6 জন যে প্রতিনিধি তারা কিন্তু কথা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তাদের সাথে কথা বলছেন। এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে পরিচিত স্লোগান, অর্থাৎ যে শিক্ষকরা যে আন্দোলন করছে তারা কিন্তু ওই যে স্লোগানগুলো ছিল তারা কিন্তু এখানে বলছে যে আগুন লেগেছে, যে লেগেছে, এবং গণ অভ্যুত্থানের যে পরিচিত স্লোগান, অর্থাৎ তুমি কে আমি কে, তখনকার সময় ছিল যে রাজাকার রাজাকার, কিন্তু এখন কিন্তু তারা সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছে যে তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, এবং রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, অর্থাৎ সেই পরিচিত স্লোগানগুলো কিন্তু তারা রিপিট করছেন এবং তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। অর্থাৎ এখানে শাহবাগ যে মোড় আছে সেই মোড়ের যে জাদুঘর আছে সেই জাদুঘরের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং 6 জন প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে, তাদের আলোচনা চলছে। তাদের আলোচনার শেষে কিন্তু এখানকার পরবর্তী কর্মসূচি আমরা আসলে জানতে পারবো। শাহবাগ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জ্যোতি, আমাদের সহকর্মী AH হিমেল যুক্ত ছিলেন শাহবাগের মোড় থেকে। দেশ টিভিতে খবর প্রচারের পর শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 6 ফেব্রুয়ারি দেশ টিভিতে শিক্ষকদের জিম্মি করে শিক্ষা কর্মকর্তার ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রচার হয়। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্তের জন্য সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মাধ্যমে একটি আদেশ জারি করে। তদন্ত প্রতিবেদন আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষকেরা এই দুর্নীতির তদন্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জেসের আলী জানিয়েছেন, তদন্ত শুরু হয়ে গেছে এবং 13 ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দপ্তরে পাঠানো হবে। নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় আলাদা দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নোয়াখালী সদর উপজেলার বৈকণ্ঠপুর বাজারে 2 শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, সকাল 8টার দিকে আবুল কালাম সাইকেলে করে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। বৈকণ্ঠপুর বাজারে আসলে একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে রিয়াদ চৌধুরী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ঝিল্লিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পাবনার সাথিয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে ফুলের রাজধানী যশোরের গদাখালীতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।
তাই ভ্রমণ পিপাসুদের বিনোদনের জন্য সেখানে গড়ে তোলা হয়েছে মিনি পার্ক। বসানো হয়েছে মাসব্যাপী মেলার স্টল ও শিশুদের জন্য নানা রাইড। দেশের এমন ঐতিহ্যবাহী এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। যশোরের গদাখালীকে বলা হয় ফুলের রাজধানী। গোলাপ, গ্ল্যাডিওলাস, গাঁদা, রজনীগন্ধা সহ নানা জাতের ফুল চাষ হয় এই গ্রামে, যা দিয়ে পূরণ হয় সারা দেশের 70% ফুলের চাহিদা। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। পরিবার প্রিয়জন নিয়ে ফুলপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে ওঠে গ্রামটি। ভ্রমণ পিপাসুদের বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে মিনি পার্ক। বসানো হয়েছে মাসব্যাপী মেলার স্টল ও শিশুদের জন্য নাগরদোলা, ড্রাগন ট্রেন, বোট সহ নানা রাইড। ঘুরে দেখলাম যে এখানে বিভিন্ন প্রজাতির ফুল এখানে চাষিরা চাষ করছে। ভালো লাগছে, নিউজ থেকে জেনেই এসেছি। হ্যাঁ, বাস্তবে খুবই সুন্দর। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে সুবাস ছড়াচ্ছে গদাখালীর ফুল। দেশের এমন ঐতিহ্যবাহী এলাকায় পর্যটন কেন্দ্র না থাকায় সমস্যায় পড়তে হয় দর্শনার্থীদের। তাই এখানে পর্যটন কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন তারা। পর্যটন কেন্দ্র এবং প্রশাসনিক ব্যবস্থা থাকাটা অতি জরুরি এখানে সকলের জন্য, যেহেতু রাত বেরাত এখানে আমি শুনেছি যে 8টা পর্যন্ত খোলা থাকে। সেই ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আমার জানা মতে ঢাকা থেকেও এখন এখানে আসছে। সেই হিসেবে সিকিউরিটি এবং আশেপাশে একটা পর্যটন থাকার মতো ব্যবস্থা রাখাটা এটা আসলে অতীব জরুরি। দেশের মাটিতে সম্ভাবনাময় এই সেক্টরকে আরো গতিশীল করতে পর্যটন কেন্দ্র নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সার্বিক বিষয়ে সরকারের পৃষ্ঠপোষকতা চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যায় থানার ওসি, আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের। এতে দলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 10 ফেব্রুয়ারি পোল্লাডাঙ্গা মাঠে স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন ওসি শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মোজাম্মেল হক এবং আওয়ামী লীগ নেতারা। অনুষ্ঠানটি যুবদল নেতা সামিরুল ইসলাম গাজীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল দলমত নির্বিশেষে খেলার সমাপ্তি কামনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা মন্তব্য দেখা যায়। সেখানে দলীয় সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে। টিসিবি ট্রাক সেলের কারণে বাজারে পণ্যের দাম স্থিতিশীলের চেয়ে আরও নিম্নগামী হবে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন। খুলনায় 2 দিনের সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, 12 লাখ অতিরিক্ত পরিবারের জন্য রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। প্রায় 9,000 টন পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিতরণ করা হবে। এতে রমজান মাসে পণ্যের দাম আরও কমে আসবে বলে জানান এই উপদেষ্টা। 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরও সহনশীল হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজং অংশে হাসারা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে 10 টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি রাত আনুমানিক 4টার দিকে মাওয়ামুখী লেনে পদ্মা সেতু টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে ট্রাক সহ পলিথিন জব্দ করা হয়। এই অভিযানে ট্রাকের চালক মোহাম্মদ শরীফুল ইসলাম ও হেলপার সজলকে আটক করা হয়েছে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান, এ সময় পলিথিন ও ট্রাকটি জব্দ করা হয়। প্রায় 2 বছর পর আজ থেকে উঠে গেল বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটন আকর্ষণ দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা। পর্যটকরা আগের নিয়মে রোয়াংছড়ি থানায় নিজেদের পরিচয় লিপিবদ্ধ করে দেবতাখুম ঘুরে আসতে পারবেন। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আরা এ তথ্য নিশ্চিত করেন। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় স্থান রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম। প্রতিদিন শত শত পর্যটক ভ্রমণে আসে দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করতে।
কিন্তু পাহাড়ে কেএনএফ ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত 2 বছর ধরে জেলার রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। ভয়ঙ্কর কোনো ফিল করতে পারি না, একদম সেফলি আসছে আমরা এখানে। আমি মনে করব যে যদি সবুজ কিছু দেখতে চাই আর ভিন্ন ধর্মের যদি কোনো আনন্দ পেতে চাই তাহলে এই দেবতাখুম এটা বেস্ট। এতে কর্মহীন হয়ে পড়েন উপজেলার শতাধিক গাইড, পরিবহন শ্রমিক, বোট চালক সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে এর মাঝে। দীর্ঘদিন বন্ধ ছিল, আশা করি সামনের দিকে এই কয়েকদিনের মধ্যে আমাদের আরো টুরিস্টরা আমেজ জমবে। আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আমরা শতভাগ নিশ্চিত হয়ে আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি, আপনারা সবাই নিরাপদভাবে ঘুরে যেতে পারবেন এবং আপনারা আসেন। আশা করি যেতে আর চলমান থাকুক, আর ভবিষ্যতে যেন এরকম একটা বন্ধ না থাকে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পর্যটন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে আলোচনা করে দেবতাখুম পর্যটন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান জেলা প্রশাসক। জেলার দেবতাখুমই একমাত্র পর্যটকদের কেন্দ্রবিন্দু। অনেকদিন যাবৎ এটি আমরা বন্ধ রেখেছিলাম বিভিন্ন রকম সন্ত্রাসী গ্রুপের অপতৎপরতার কারণে। তো সবাইকে আসলে এই পর্যটক বান্ধব বান্দরবনের পক্ষ থেকে দেবতাখুমে বেড়াতে আসার জন্য অনুরোধ করছি এবং তাদেরকে স্বাগত জানাচ্ছি। গত বছর 6 নভেম্বর বান্দরবানের 4টি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় এতদিন বহাল ছিল নিষেধাজ্ঞা। নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, মেলায় জনসমাগম কেমন দেখছেন, কেমন পরিস্থিতি সেখানকার? জ্যোতি, লালমনিরহাটে তারুণ্য উৎসব 2025 এবং বিসিক শিল্প মেলার উদ্বোধন হয়েছে গতকালকে এবং এই মেলার স্লোগান কিন্তু এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে গতকালকে উদ্বোধন হওয়া এই মেলাটি আগামী 10 দিনের জন্য চালু হয়েছে লালমনিরহাট কালেক্টরেট মাঠে। এবং এই মেলায় শতাধিক স্টল কিন্তু বিসিক সম্পৃক্ত শিল্প এবং তারুণ্য নির্ভর যে উদ্যোক্তারা রয়েছেন লালমনিরহাটের, তারা কিন্তু নানা জাতের পণ্য নিয়ে মেলায় স্টল করেছেন। এবং এই মেলায় গতকাল বিকাল থেকেই অর্থাৎ উদ্বোধনের পর থেকেই বিভিন্ন স্তরের লোকজন কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। বিশেষ করে দুপুর গড়ালে কিন্তু মেলায় আসলে লোক সমাগমের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। আমি এই মেলা নিয়ে একজনের সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে রয়েছেন যে লালমনিরহাট বিসিক শিল্পনগরী এলাকার বিসিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আপনি একটু জানাবেন যে আজকের এই তারুণ্যের যে মেলা আপনারা আয়োজন করেছেন এবং বিসিক শিল্পনগরী এখানে পার্টিসিপেট করেছেন, এই মেলার আসলে উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম, সকলকে শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি উপব্যবস্থাপক বিসিক লালমনিরহাট। আমাদের যে তারুণ্যের উৎসবকে উপলক্ষ করে তারুণ্যের উৎসব 2025 ও বিসিক উদ্যোক্তা মেলা 10 দিন ব্যাপী 10 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমাদের এই মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের যে ক্ষুদ্র ছোট ছোট যে শিল্প উদ্যোক্তা আছেন তাদের উৎপাদিত পণ্য তারা কিন্তু বাজারে সহজে বিক্রি করতে পারেন না বা প্রদর্শন করতে পারে না। তাদের পণ্যগুলো বিক্রয়, প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আমরা এখানে মেলার আয়োজন করেছি। আমাদের এই মেলার শুধু উদ্যোক্তারাই নয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তাদের যে ইনোভেশন আছে, তারুণ্য নির্ভর যে সেবাগুলো, সেই সেবাগুলো এখান থেকে আমরা তারুণ্যদেরকে দিতে পারি সে ব্যবস্থা আমরা করেছি। এখানে আমাদের প্রায় 8টা কর্নার রয়েছে, ফুড কর্নার রয়েছে, হস্তশিল্প কর্নার রয়েছে, ভ্যারাইটিস আছে এবং আমাদের পার্ট স্পেশাল এখানে 10-20টা স্টল রয়েছে। সব কিছু মিলে আশা করতেছি ছোট বাচ্চাদের জন্য আমরা কিন্তু এখানে বিনোদনের ব্যবস্থা রেখেছি এবং সন্ধ্যায় কিন্তু সাংস্কৃতিক ব্যবস্থা আমাদের থাকছে। সব মিলে আমরা আশা করতেছি যে আগামী যে আরো 9 দিন, আজকে সহ আরো 9 দিন, এই 9 দিনে আমরা চমৎকার একটা এখান থেকে আউটপুট পাবো বলে আমরা বিশ্বাস করি। এবং এটা কিন্তু বিশেষ করে তরুণ উদ্যোক্তা যারা বা তরুণ যারা, তাদেরকে এই মেলা উজ্জীবিত করবে বলে আমি আশা করি। ধন্যবাদ সকল। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে যদি বলতে চাই যে লালমনিরহাটের এই তারুণ্যের যে মেলা এবং বিসিক শিল্পনগরীর যে উদ্যোগটা আসলে গ্রহণ করেছে, এই তারুণ্য উৎসব 2025-এর আজকের এই উদ্যোগকে কিন্তু আসলে লালমনিরহাটের সর্বমহলে প্রশংসা করেছে। শতাধিক
একাধিক স্টল তাদের যে উৎপাদিত পণ্য সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছে। বিশেষ করে এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় কিন্তু প্রতিদিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলমান রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে তারুণ্য উৎসব 2025 এবং বিসিক শিল্প মেলার সর্বশেষ খবর। জুথি, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। আর এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।